বাংলাদেশ হচ্ছে একটি নদী মাতৃক দেশ। এজন্য আপনি যদি নদীর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে নিঃসন্দেহে আপনাকে যেতে হবে লঞ্চ ভ্রমণে, কারণ লঞ্চ ভ্রমণের মাধ্যমে আপনি প্রকৃত নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে চাঁদপুর শহর থেকে ঢাকা শহরে লঞ্চ ভ্রমণ সাথে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখাবো। এখন আপনারা স্ক্রিনে যে প্লেসটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে যে চাঁদপুরের লঞ্চ ঘাট। এখান থেকে ঢাকার উদ্দেশ্যে অনেকগুলো লঞ্চে যাতায়াত করে থাকে। তো আমরা ভালো করে ভিডিও করতে পারি নাই, কারণ গাড়ি থেকে নামার সাথে সাথে আমরা লঞ্চ পেয়ে গেছি। মানে আমাদের লাকটা এতই ভালো যে সাথে সাথে লঞ্চ পাওয়াতে আমরা পেয়ে গেছি। মানে অলরেডি লঞ্চ উঠে গেছে। 9টা লঞ্চ ছিল, বরাবর 9:58 আমি ল্যান্ডিং করছি। ল্যান্ডিং করার সাথে সাথে যে লঞ্চের হুইসেল দিয়ে দিচ্ছে, তার জন্য তাড়াতাড়ি উঠে ভালো করে ভিডিও করতে পারি না। এখন আপনাদেরকে পুরো লঞ্চটা ঘুরে দেখাবো। ঢাকা চট্টগ্রামের লঞ্চের মধ্যে আপনি 3টা সিট পেয়ে যাবেন। একটা হচ্ছে কেবিন, আরেকটা হচ্ছে ডেকের সিট, আরেকটা হচ্ছে যে এমনি ডেকে বসে থাকার সিট। এই 3 ক্যাটাগরির সিটই আপনি এখানে পেয়ে যাবেন। আর আজকের আমরা যে লঞ্চে ভ্রমণ করতেছি সেটা হচ্ছে ঈগল 3। আমরা সকাল সকাল উঠে গিয়েছি ঈগল 3-তে। আর আমি কন্ট্রাক্টরের সাথে বা যেখানে যে কাউন্টার আছে কাউন্টারের সাথে কথা বলে যেটা জানতে পারছি, আমরা নাগাদ 12:30টার দিকে ঢাকার মধ্যে পৌঁছে যাব। আমি যে সময়ে লঞ্চ ভ্রমণ করতেছিলাম সে সময়ে অনেকটাই হালকা কুয়াশা থাকার কারণে দূরের অনেক কিছু স্পষ্ট বোঝা যাইতেছিল না। একটু ঝাপসা ঝাপসা দেখা যাইতেছিল, আর মেঘের কারণে অনেকটাই বোঝা যাচ্ছিল না। আপনারা এখন স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লঞ্চের কেবিন রুম। এখানেই হচ্ছে যে সব কেবিন আর ভিআইপি রুমগুলো পাওয়া যায়। আমি যে লঞ্চে ভ্রমণ করছিলাম সেই লঞ্চটি ছিল 3 তলা বিশিষ্ট লঞ্চ, যার সবার উপরে ছিল কেবিন রুম, আর এর নিচে হচ্ছে যে বসার যে সিটগুলো আছে ওইটা। আমি যে লঞ্চে ভ্রমণ করছিলাম সেই লঞ্চটি হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছিল ঢাকার দিকে। আপনারা এখন স্ক্রিনের মধ্যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে লঞ্চের সবার সামনে যে জায়গাটা আছে ওইটা লঞ্চের মাথা।
এখন আপনার যে প্লেসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে লঞ্চের সেকেন্ড ফ্লোরের এটাই অংশ, সামনের অংশ। এখন আপনারা যে জায়গাটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে লঞ্চের সর্বনিচের স্তর, যেখানের মধ্যে যে ডেকের সিট বলে ওই সিটে। আর এখান থেকে পাশের যে নদীর ভিউ খুবই মারাত্মক ছিল। এখন আমরা আছি লঞ্চের সর্বপিছনের সাইড, যে সাইড থেকে হচ্ছে যে ইঞ্জিনের ধোঁয়া বা ইঞ্জিনের যে গ্যাস উৎপাদন হয় সেই গ্যাসটা রিলিজ করে বাইরের দিকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে যে মানে মেন ইঞ্জিনের যে গ্যাসটা আছে ওইটা ছাড়ার স্থান। পুরো লঞ্চের মধ্যে যদি সবচেয়ে খালি জায়গা আর বড় জায়গা হয় সেটা হচ্ছে এই লঞ্চের পিছনের জায়গাটা, এটা অনেকটাই বড় ছিল। আপনারা এখন যে পানির উত্তাল ঢেউ বা প্রেসার দেখছেন এর নিচেই হচ্ছে যে লঞ্চের পাখাগুলো আছে, যেটা হচ্ছে পানিকে পিছনের দিকে ঠেলে সামনের দিকে লঞ্চকে এগিয়ে নিয়ে যায়। আপনারা লঞ্চে ভ্রমণ করার সময় এরকম অনেকগুলো ছোট ছোট লঞ্চ দেখতে পাবেন, যেগুলো হচ্ছে যে মাল বহন করে, মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। বালি, সিমেন্টের বস্তা আরো বিভিন্ন কিছু হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করে থাকে। এটাই হচ্ছে যে লঞ্চের ইঞ্জিন রুম। এটা কত হর্স পাওয়ারের সেটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এটার শক্তির মাধ্যমে হচ্ছে লঞ্চটা সামনের দিকে অগ্রসর হয়ে থাকে। এই লঞ্চ ভ্রমণের মাধ্যমে আপনি নদীর সৌন্দর্য আলাদা এক চরম সীমায় দেখবেন, কারণ নদীর একবারে কাছ থেকে আর নদীর উপর থেকেই আপনি নদীকে ফিল সাথে যে নদীর আলাদা সৌন্দর্য আছে সেটা নিজ চোখে দেখতে পারবেন।
পরে নারায়ণগঞ্জ চলে আসছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জের যে ব্রিজ আছে ওইটা, আমরা নারায়ণগঞ্জে এন্ট্রি করে দিয়েছি, ঢাকার নারায়ণগঞ্জ। আপনারা যখন নারায়ণগঞ্জ পার করবেন বা নারায়ণগঞ্জের ক্রস করবেন, তখন এরকম অনেকগুলো ইটের ভাটা দেখতে পারবেন নদীর পাশে। আপনারা যতই ঢাকা শহরের কাছাকাছি যাবেন ততই দেখবেন বড় বড় বিল্ডিং, ব্রিজ, সাথে এরকম অনেকগুলো লঞ্চ এক জায়গায় আবদ্ধ হয়ে রয়েছে। তো আমাদেরকে আমাদের লঞ্চ ইগল 3 এটা 12:30 বাজে সদরঘাট নামাই দিছে। এখন এখান থেকে হচ্ছে যে আমরা যাব আমাদের বিভিন্ন স্পটে যেগুলোতে আমরা ঘোরার কথা আছে। এতক্ষণ আমরা যে লঞ্চে ভ্রমণ করেছি সেই লঞ্চের যাত্রীরা এখন আস্তে আস্তে সদরঘাটে নেমে পড়ছে। আপনারা লঞ্চ ঘাট থেকে নেমে যদি একটু সামনের দিকে হাঁটেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন আহসান মঞ্জিল নামে একটা জমিদার বাড়ি। এখানে প্রবেশ করার জন্য আপনার থেকে 40 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। এটি একটি জমিদার বাড়ি, সাথে এখানের ভিতরে প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন আছে, মানে জমিদাররা যে এইসব জিনিস ব্যবহার করতে এই জিনিসগুলো, সাথে এই জমিদার বাড়িটা দেখতে পারবেন। এটির ভিতরে আপনি জমিদাররা যেসব জিনিস ব্যবহার করত সেই জিনিসগুলো দেখতে পারবেন। আর এখানে একটা জিনিস হচ্ছে ভিডিও করা নিষেধ, তারপর যে আমি আপনাদের যেটুকু পারছি ক্যামেরাতে লুকায় লুকায় ভিডিও করার অতটুকু ফুটেজ দেখাইতেছি। আমি বন্ধর দিন ছাড়া যাওয়ার কারণে মানুষের চাপ অনেকটাই কম ছিল, নয় বন্ধর দিনে এখানে অনেক বেশি চাপ থাকে মানুষের। আপনারাও চাইলে বন্ধর দিন ছাড়া ঘুরে আসতে পারেন, তখন মানুষের অনেক চাপ কম থাকবে। এখানে হচ্ছে অনেক জায়গায় ভিডিও করা নিষিদ্ধ, তার কারণে যেটুকু পারছি ফুটেজ দেখাইছি। আর এটার ভিতরে মানে প্রত্নতাত্ত্বিক যে বাদশাহ রাজা বাদশারা ইউজ করতো ওই জিনিসপত্রগুলো ছিল। সো এখান থেকে আমরা চলে যাব নেক্সট আমাদের যে স্পট আছে ওইটাতে। আমি আহসান মঞ্জিল জমিদার বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে একটি রিক্সা ঠিক করে ফেলি এবং রিক্সা ঠিক করে চলে যাচ্ছি ঢাকেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে। আর আপনারা সদরঘাট থেকে 70 বা 80 টাকা দিয়ে ঢাকেশ্বরী কালী মন্দিরের জন্য অনেকগুলো রিক্সা মামাকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে ঢাকেশ্বরী কালী মন্দিরের গেট। ঢুকে মাত্র আপনি কালীর প্রতিমা একটা দেখবেন, আর এটা দেখার কারণ হচ্ছে কিছুদিন আগে কালী পূজা গিয়েছে, তার জন্য প্রতিমাটা এখনো রয়ে গিয়েছে। এটাই হচ্ছে যে ঢাকেশ্বরী কালী মন্দিরের এন্ট্রি, যেখানে হচ্ছে মেইন মন্দিরটা আছে। আর এখানে হচ্ছে 4টা কুম্ভ আছে, যে 4টা কুম্ভের মধ্যে শিবলিঙ্গ রয়েছে, 4টি শিবলিঙ্গ।
ঢাকার সবচেয়ে ঐতিহ্য মন্দির ঢাকেশ্বরী মন্দিরে আমি অলরেডি ঢুকতে পারছি। আর এখানে হচ্ছে যে নতুন একটা নিয়ম চালু করছে, সেটা হচ্ছে যে কি 2টার পরে মানে মন্দির বন্ধ থাকে, 2টার পর 4টা বাজে খুলে। তো 4টার পরে আসলে মন্দিরে ঢুকতে পারবেন। মূল মন্দিরের ভিতরে একটা কালীর ছোট্ট একটা প্রতিমা রয়েছে। ঢাকার সবচেয়ে পুরানো মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে ফেমাস হচ্ছে ঢাকেশ্বরী কালী মন্দির, কারণ এটা অনেক আগে থেকেই ঢাকার মধ্যে অবস্থিত রয়েছে, পুরান ঢাকার মধ্যে। আমরা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পরে এর পাশেই চলে গিয়েছিলাম লালবাগ কেল্লার মধ্যে, কারণ ঢাকেশ্বরী মন্দিরের পাশের গলির মধ্যেই এই লালবাগ কেল্লাটি স্থাপিত রয়েছে। এখানেও আপনার থেকে 30 টাকা দিয়ে এন্ট্রি ফি টিকিট কিনতে হবে। এখানের যে স্থাপনাগুলো আছে এগুলো দেখে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন এগুলো অনেক আগের আর অনেক বছর পুরানো স্থাপনা। লালবাগ স্থাপনার এখানে এখনো একটি মসজিদ চলন্ত অবস্থায় আছে, মানে সেখানে এখনো ওযু, নামাজ কালাম এগুলো করা হয়। আগের যুগের যে ডিজাইন আর ডেকোরেশনগুলো আছে সেগুলোর অনন্য উদাহরণ হচ্ছে এই লালবাগ কেল্লা। আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে আগের যুগের ডিজাইন আর ডেকোরেশনগুলো কতটা সুন্দর ছিল। লালবাগ কেল্লার এরিয়াটা অনেক বড়। আপনি যদি সম্পূর্ণ এরিয়াটা ঘুরতে চান তাহলে কমসে কম আপনার 5-10 মিনিট হাঁটা লাগবে। হাঁটলে আপনি পুরো যে লালবাগ কেল্লাটা আছে পুরোটা ঘুরতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। আর বিকাল টাইমে এখানে মানুষের সমাগম অনেকটাই বেশি থাকে। আমি যখন গিয়েছিলাম তখন বিকালের সময় ছিল, তার জন্য মানুষও অনেক পরিমাণই বেশি ছিল। ছুটির দিনে এর থেকেও বেশি থাকে। এখানে অনেকগুলো স্থাপনা এখনই ক্ষয় হওয়া শুরু করছে, ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এগুলো অনেক পুরানো আমলের। তার জন্য এগুলো এখন আস্তে আস্তে হচ্ছে যত্ন না করার কারণে ভেঙে পড়তেছে। লালবাগ কেল্লা পরিদর্শন শেষে আমরা আবারও চলে যাচ্ছি সদরঘাটে। আর অনেকটাই লেট হয়ে যাওয়ার কারণে আমরা আর ঢাকা শহরের আর স্পটগুলো ঘুরতে পারি নাই। তার জন্য হচ্ছে যে মার্কেটের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সদরঘাটে চলে যাচ্ছি। রাতের বেলা আপনি যদি সদরঘাট আসেন তাহলে দেখতে পারবেন লঞ্চের বিভিন্ন আলোকিত দৃশ্য, এবং এর কারণেই দেখবেন সদরঘাটটা পুরোটাই আলোকিত হয়ে আছে লঞ্চের বিভিন্ন ধরনের লাইটিং এর কারণে। আর এখান থেকে আপনি দেশের বিভিন্ন জায়গার লঞ্চ পেয়ে যাবেন। আমাদের কাছে সময় খুবই সীমিত থাকার কারণে আমরা জাস্ট 3টা স্পট ঘুরতে পারছি, আরগুলো ঘুরতে পারি নাই। কারণ আমাদের ঢাকা কালীবাড়িতে বেশি সময় খেয়ে ফেলছে, মানে ওইখান থেকে 2.5 থেকে 2 ঘন্টা আমার খাই ফেলছে। তার জন্য আমরা আর স্পটগুলো ঘুরতে পারি নাই।
আমাদের রাতের জার্নির আবারও হচ্ছে যে ইগল 9, এর আগে ছিল ইগল 3, এখন যাইতেছি 9 করে ইগল 9, সেম কোম্পানিরই, কিন্তু ওইটা ছিল 3, এটা হচ্ছে 9। আর এখানে হচ্ছে যে যাওয়া আসার সময় নিছিল 180 টাকা, মানে থার্ড ক্লাস যে ইয়াটা আছে ওইটার সিটটা আছে ওইটার, কিন্তু এখন যাওয়ার সময় হচ্ছে যে 250 টাকার টিকিট বাধ্যতামূলক কাটতেই হবে। তো ওইটা একটু ঝামেলা, তারপরেও ভালো, যাওয়ার সময় চেয়ারে বসে বসে রিল্যাক্সে করে যাব। আজকে রাতের লঞ্চ জার্নির সাথে সাথে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।